বাংলাদেশে এই আইনটা করা হোক, প্রত্যেকটা নাগরিককে যেন ন্যূনতম 2 মাস অথবা 3 মাসের জন্য হলেও মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা হোক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এটা জরুরি। আজকে যিনি আমাদের বাংলাদেশের মাননীয় স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর হাফিজ উদ্দিন সাহেব, তিনি হচ্ছেন বেশ কয়েকবার 2021 সালে এবং তারও আগে, ইভেন 24-এর পরেও আমার সাথে কথা হয়েছে। তিনি 24-এর পরে তিনি একটা প্রোগ্রামে সে এটা বলেছিলেন যে আমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভারত আমাদের হুমকি, এটা পৃথিবীতে কোনো প্রতিবেশী হচ্ছে বন্ধু হয় না। সো এই জন্য হচ্ছে তিনি দাবি করেছিলেন যে 18 বছর বয়সী তাদের সরকার ক্ষমতায় আসলে এই মিলিটারি ট্রেনিং এর একটা ব্যবস্থা করবেন। কিন্তু আজকে তার সরকার ক্ষমতায় আসছে এবং তিনি বাংলাদেশের মহান সংসদের স্পিকারও নির্বাচিত হয়েছেন। আমি আশা করব এই সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের এই সরকার এই আইনটা করুক দ্রুতই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মিলিটারি ট্রেনিং সবাইকে অন্ততকে বাধ্যতা করা হোক। আমাদের দেশে যে মিলিটারি প্রদর্শন হলো দীর্ঘ 18 বছর পরে আমরা মিলিটারি এগুলো প্রদর্শনী করা হয়েছে, এটা একটা এক ধাপে এগিয়ে যাওয়া। দীর্ঘ 18 বছর বন্ধ ছিল পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের বাধার কারণে বা যে কোনো কারণেই হোক। এই পয়েন্টটা এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে সাগর ভাই 28শে মার্চ, আজকে কিন্তু আপনি জানেন দিল্লির আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি। আমি পঙ্গু আছি, আমার বাম পাটা ক্ষতিগ্রস্ত। তো 28শে মার্চ আজকের এই দিন, আজকে 2021 সালে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য। বাংলাদেশের প্রতিটি জনগণ হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে আন্দোলন করে, কিন্তু কার্যত কোনো ধরনের দিল্লির আধিপত্যবাদ বিরোধী তেমন কোনো অ্যাকশন দেশের রাষ্ট্র সরকার কখনো নেয় নাই। আমি যেটা বলতে পারি, আমাদের হয়তোবা অনেক দূরপাল্লার মিসাইল নিয়ে আসা অথবা যুদ্ধের জন্য উন্নত প্রযুক্তি নিয়ে আসার পিছনে আমাদের একটা অর্থনৈতিক বাধা থাকতে পারে, কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো, ইসরায়েল বলেন বা গুরুত্ব অনেকগুলো রাষ্ট্রে হচ্ছে 18 বছর বয়সী যুবকদেরকে হচ্ছে মিলিটারি ট্রেনিং। ইভেন তুরস্কেও, আমি যে রাষ্ট্রে আছি এখানে 18 বছর বয়সী প্রতিটা নাগরিককে হচ্ছে মিলিটারি ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক। এবং বিয়ে করার জন্য, সরকারি চাকরির জন্য এটা গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গায় হচ্ছে 18 বছর হইলে 6 মাস ব্যাপী একটা মিলিটারি ট্রেনিং নেওয়া তাদের জন্য বাধ্যতামূলক। এটা অনেক রাষ্ট্রগুলোতে আছে। বাংলাদেশে আমি আমার জায়গা থেকে অনেক জায়গায় বলেছি এই কথাগুলো, যে বাংলাদেশে এই আইনটা করা হোক, প্রত্যেকটা নাগরিককে যেন ন্যূনতম 2 মাস অথবা 3 মাসের জন্য হলেও মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা হোক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এটা জরুরি। আজকে যিনি আমাদের বাংলাদেশের মাননীয় স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর হাফিজ উদ্দিন সাহেব, তিনি হচ্ছেন বেশ কয়েকবার 2021 সালে এবং তারও আগে, ইভেন 24-এর পরেও আমার সাথে কথা হয়েছে। তিনি 24-এর পরে তিনি একটা প্রোগ্রামে সে এটা বলেছিলেন যে আমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভারত আমাদের হুমকি, এটা পৃথিবীতে কোনো প্রতিবেশী হচ্ছে বন্ধু হয় না। সো এই জন্য হচ্ছে তিনি দাবি করেছিলেন যে 18 বছর বয়সী তাদের সরকার ক্ষমতায় আসলে এই মিলিটারি ট্রেনিং এর একটা ব্যবস্থা করবেন। কিন্তু আজকে তার সরকার ক্ষমতায় আসছে এবং তিনি বাংলাদেশের মহান সংসদের স্পিকারও নির্বাচিত হয়েছেন। আমি আশা করব এই সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের এই সরকার এই আইনটা করুক দ্রুতই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মিলিটারি ট্রেনিং সবাইকে অন্ততকে বাধ্যতা করা হোক। ইতিপূর্বে যখনই এই উদ্যোগটা নেওয়া হয়েছিল বাংলাদেশে, এখানে শ্রদ্ধেয় মেজর সাহেবরা আছেন রিটায়ার্ড, তারা বলতে পারবেন, নেওয়ার পরে সেটা ভারত থেকে বাধা দেওয়া হয়েছে যেন কোনোভাবেই এই ধরনের ট্রেনিং এর ব্যবস্থা না করা হয়। সুস্পষ্টভাবে ভারতের বাধার প্রেক্ষিতে হচ্ছে এই মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা কোনো গভর্নমেন্ট নিতে পারে না এখনো পর্যন্ত। আজকে এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের বাধায় আমাদেরকে এই ধরনের প্রযুক্তিগত উন্নয়নে অথবা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই মিলিটারি ট্রেনিং এর জন্য যদি কোনো উদ্যোগ না নেওয়া হয়, আমি দুঃখিত, আমি বলতে পারবো না যে বাংলাদেশ আসলে স্বাধীন হয়েছে 24। এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্র ভারতের হাতে জিম্মি হয়ে আছে, এটা আমি মনে করি। সাগর ভাই, জি। সাগর ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যুদ্ধের মানে এই আহ, যে অবস্থা চলছে এটার কারণে তো আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সারা পৃথিবী যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আহ, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন কিনা যে এই যুদ্ধের ফলে বাংলাদেশের এই যে তেল সংকট থেকে শুরু করে অন্যান্য যে সংকটগুলি রয়েছে এগুলিকে কিভাবে আসলে ম্যানেজ করতে পারবে, এই ক্ষেত্রে কোনো ধরনের কি ইয়ে আছে কিনা, আপনার ধারণা আছে কিনা?
দেখুন, এই ব্যাপারে বাংলাদেশ সরকার ইতিমধ্যে রিজার্ভের চিন্তা করছে। বাংলাদেশ সরকার হচ্ছে ইতিমধ্যে পাম্পগুলোতে তেল বিতরণের সংখ্যাটা কমিয়ে দিছে এবং জনগণকে এই জন্য এই যুদ্ধ বিদ্যুৎ আসন্ন যে বিশ্বব্যাপী যুদ্ধের পরিস্থিতি চিন্তা করে জনগণকে একটু সাশ্রয়ী হতে হবে। গভর্নমেন্টও তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে এবং আপনি জানেন যে পাকিস্তান সহ বেশ কয়েকটা রাষ্ট্রের জন্য ইতিমধ্যে এই হরমুজ প্রণালীতে যে একটা সেফ জোন ছিল ইরানের এই তেলবাহী ট্রাকগুলো যাওয়ার জন্য, সেফ জোনে বাংলাদেশ হচ্ছে অনুমোদন পেয়েছে, বাংলাদেশ আসতে পারবে। তো যদি সর্বাগ্রাসী যুদ্ধ শুরু হয় তাহলে তো যেরকম অন্যান্য রাষ্ট্রে যেরকম সংকট তৈরি হবে, আমাদের ওইরকমই সংকট তৈরি হবে। এটা আসতে মোকাবেলা পারার যে জিনিসটা, আসতে পারার জিনিসটা তো হলো হরমুজ প্রণালীকে ব্যবহার করে আসতে পারবে, কিন্তু যেই তেল গ্যাস কিনে আনবে সেসব দেশের অবস্থা তো খারাপ, সেগুলো সেখান থেকে তো আর উৎপাদন ক্ষমতা তারা হ্রাস পাচ্ছে এইসব যুদ্ধের কারণে। সেটাই বললাম সাগর ভাই, আমাদের মতো যারা দারিদ্র সীমায় বসবাস করা রাষ্ট্রগুলো আছে তাদের জন্য আসলে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হবে। আমাদেরকে হয়তো বা বিকল্প চিন্তা করতে হবে আমাদের, বলা যায়। তবে এটা পশ্চিমাদের জন্য একটা বড় আঘাত। বাংলাদেশের যত এই ফ্যাক্টরি গুলো আছে, কারখানাগুলো আছে, ম্যাক্সিমাম গুলো হচ্ছে তাদের অর্থনৈতিক মূল চালিকা শক্তি হচ্ছে যে আমেরিকা, তাদের হচ্ছে শেয়ার এখানে। সুতরাং দিন শেষে আমাদেরও যেমন ক্ষতি হবে, আমেরিকারও একটা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি করবে। আর এই ক্ষতিটা এই অন্যান্য রাষ্ট্রের মতো সব দেশের জনগণকে এটা মেনে নিতে হবে এবং এর জন্য সম্পূর্ণ দায় হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। তারা হচ্ছে অবৈধভাবে হামলা করে যাচ্ছে, ইরানের উপর যে নৃশংস হামলা করছে। তো এর বিরুদ্ধে আমাদের সবাইকে যেরকম সোচ্চার হওয়া উচিত, প্রতিটা রাষ্ট্রেরই যেমন সোচ্চার হওয়া উচিত, আমাদের জায়গা থেকে এই ভূমিকা পালন গুলো করা উচিত। আর না হয় পুরো পৃথিবী ব্যাপী সাফার করতে হবে। এবং এর জন্য আমি মনে করি না যে ইরানের কোনো দায় আছে। ইরানরা তাদের আত্মরক্ষার জন্য, মানবাধিকার রক্ষার জন্য, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা তাদের সীমাবদ্ধ, তাদের আয়ত্তের জায়গাগুলোকে তারা রক্ষা করতেছে। এর জন্য সম্পূর্ণ দায় হচ্ছে পশ্চিমাদের, আমেরিকানদের। তবে এই কষ্টটা জনগণের সবাইকেই সাফার করতে হবে। জি, মেজর শাহিন, আপনার কাছে আসি। আহ আপনি বলেছেন যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে, কিন্তু অন্যদিকে যেসব যুক্তি দাঁড় করালেন অন্য দুজন আলোচক, তাদের মতে যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবার কথা নয়। যেভাবে আবার এখন অন্যান্য দেশও যুক্ত হচ্ছে, এতে করে ফাইন্যান্সিয়াল যে ওয়ার্ল্ডের একটা বড় ধরনের ডিস্ট্রাকটিভ সিচুয়েশন এখন আমরা ফেস করতে যাচ্ছি, এটিও বা কতটুকু চাপ দিবে, এবং এইসব চাপের প্রেক্ষিতে সামনের এই মধ্য মেয়াদে যে নির্বাচনটা হবে সেখানে একটা বড় ধরনের আশঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে ট্রাম্প এবং অন্যান্য দেশগুলি, পশ্চিমা দেশগুলি। তাহলে ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু গতকালকে আপনি জানেন যে প্রায় ঐতিহাসিক একটি বিপ্লবী, বলা যায় যে এক বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এইসব কিছুকে ছাপিয়ে আর কতদিন আসলে এখানে ইয়ে করবে বলে মনে করেন, যুদ্ধ চালিয়ে যেতে পারবে বলে মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ সাগর ভাই। আমি একটু আমাকেই কারেকশন করি যে আমি নিজেই বলেছিলাম যে এই যুদ্ধটা আরো বেশ কিছুদিন চলবে, এখন শেষ হবে না। কারণ আহ, ইরান একটা পার্মানেন্ট শেপ না দেওয়া পর্যন্ত তারা তারা কোনো নেগোসিয়েশনে যাবে না, তারা চাইবে না। এটা তাদের ডায়লগ যে লেবাননে যেমন 6 মাস পর পর ইসরায়েল একবার অ্যাটাক করে, আমরা ওই সিচুয়েশনে যাব না। যেহেতু আমরা একটা পজিশনে আছি, তো আমরা এটার একটা পার্মানেন্ট শেপ দিব। প্রবলেমে আছে আমেরিকা এবং ইসরায়েল। আমি ট্রাম্প প্রশাসনের কিছু কথা বলি, যেটা বলছিলাম যে গত 5 দিনে আমি যেরকম ভাবে ট্রাম্প প্রশাসনকে সমালোচনা করতে দেখেছি আহ, আমেরিকান মিডিয়াগুলোতে, যেমন সেখানে সরাসরি কিছু বিষয় নিয়ে আসা হয়েছে। একটা হলো যে আমেরিকার শেয়ার মার্কেট গত 30 বছরের ভিতরে সব থেকে খারাপ অবস্থায় আছে এখন।